নমস্কার বন্ধুরা, জিওপলিটিক্সের এক মারাত্মক খেলায় আপনাদের স্বাগত। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশটা হাজার হাজার কিলোমিটার দূরে বসে কাশ্মীরে নাক গলায়, যে দেশটা জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে গলা ফাটায় আর ইসলামিক ন্যাটো বানানোর স্বপ্ন দেখে, সেই দেশটা আজ নিজের ঘরে বসে ঘামাচ্ছে। হ্যাঁ, আমি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোগানের কথাই বলছি। তুরস্কের মিডিয়ায় আজ রীতিমতো সাইরেন বাজছে। কেন জানেন কি? কারণ ভারত শুধু ডিফেন্সে নেই, ভারত এখন অফেন্সেও। ভারত এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে, যার ফলে তুরস্কের একেবারে ব্যাকইয়ার্ড অর্থাৎ ইস্টার্ন ভূমধ্যসাগরে ভারতের ব্রহ্মাস্ত্র পৌঁছতে চলেছে। একটা সময় তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করতে চেয়েছিল, আর আজ ভারত তুরস্কের চিরশত্রুদের হাতে এমন অস্ত্র তুলে দিচ্ছে, যা এরদোগানের ব্লু হোমল্যান্ড বা নৌ সাম্রাজ্য গড়বার স্বপ্নকে সলিল সমাধিতে মিশিয়ে দিতে পারে। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে ভারত গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের সাথে মিলে তুরস্কের বিরুদ্ধে এক ডেডলি চক্রব্যূহ তৈরি করছে। চলুন জিওপলিটিক্সের এই রোমাঞ্চকর দাবা খেলায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া হয়তো প্রতিদিনের সাধারণ রাজনৈতিক খবর নিয়েই ব্যস্ত, কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের আড়ালে এমন এক ভূমিকম্প ঘটে চলেছে, যার আফটারশক বা কম্পন সোজা গিয়ে আঘাত করছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। মে মাসের 20 থেকে 23 তারিখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদোলিদেস যখন ভারতের মাটিতে পা রাখেন, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো নিছকই একটা সাধারণ স্টেট ভিজিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার হাসিমুখের ছবি বা সেলফি দেখে তুরস্কও হয়তো শুরুতে বিষয়টাকে সেভাবে পাত্তা দেয়নি, কিন্তু যখন চুক্তির কাগজগুলো সই হলো, তখন তুরস্কের ডিপ্লোম্যাটদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এই সফরে সাইপ্রাস এবং ভারতের মধ্যে শুধু কিছু সাধারণ MOU সই হয়নি, ডিফেন্স, সাইবার সিকিউরিটি এবং মেরিটাইম কোঅপারেশন নিয়ে এমন কিছু স্ট্র্যাটেজিক চুক্তি হয়েছে, যা ভূমধ্যসাগরের পুরো সমীকরণকে উল্টে দিয়েছে। ভারত আর সাইপ্রাস তাদের সম্পর্ককে ফুল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে। শুধু তাই নয়, 2026 থেকে 2031 সাল পর্যন্ত ভারত 5 বছরের একটি নিশ্ছিদ্র ডিফেন্স কোঅপারেশন রোডম্যাপ তৈরি করেছে। এর মানে কি জানেন? এর মানে হলো আগামী 5 বছর ভারত এবং সাইপ্রাসের সেনাবাহিনী একসাথে ট্রেনিং করবে, ইন্টেলিজেন্স শেয়ার করবে এবং টেকনোলজি ট্রান্সফার করবে। কিন্তু তুরস্কের মিডিয়ার মাথা খারাপ হলো কেন? তুরস্কের প্যানিকের আসল কারণ হলো সাইপ্রাসের শপিং লিস্ট। অর্থাৎ সাইপ্রাস সরাসরি ভারতের চোখে চোখ রেখে বলেছে, আমাদের অন্য কোনো দেশের প্রতিশ্রুতি বা সান্ত্বনা চাই না, আমাদের ভারতের ওই বিশেষ অস্ত্রগুলোই চাই। কিন্তু কোন অস্ত্র বলুন তো? ঠিক ধরেছেন, তারা চেয়েছে সেই প্রুভেন বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্রগুলো, যা ভারত অপারেশন সিঁদুরে ব্যবহার করেছিল। সাইপ্রাসের নেতৃত্ব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুরে ভারত যেভাবে তুরস্কের তৈরি ডিফেন্স সিস্টেম এবং ড্রোনগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, ঠিক সেই একই ভারতীয় ব্রহ্মাস্ত্র তাদের চাই তুরস্কের দাদাগিরি থামানোর জন্য। এটা আন্তর্জাতিক কূটনীতিতে তুরস্কের গালে এক বিরাট চড়। তুরস্কের তৈরি অস্ত্র যে ভারতের টেকনোলজির সামনে আক্ষরিক অর্থেই খেলনা, সাইপ্রাস সেটা গোটা বিশ্বের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। তুরস্কের পত্রিকাগুলোর হেডলাইন দেখলে আপনি অবাক হবেন। সেখানে রীতিমতো লাল কালিতে বড় বড় করে লেখা হচ্ছে, ইন্ডিয়ান মিসাইল অ্যান্ড ড্রোনস আর কামিং ইনটু দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান। অর্থাৎ ভারতের মিসাইল এবং ড্রোন ইস্টার্ন ভূমধ্যসাগরে আসছে। তুরস্কের মিডিয়া সকাল বিকেল আর্তনাদ করছে এই ভেবে যে ভারত এখন শুধু সফট পাওয়ার বা যোগা আয়ুর্বেদের দেশ নয়, ভারত এখন তার হার্ড পাওয়ার সোজা তুরস্কের ব্যাকইয়ার্ডে প্রজেক্ট করছে। একটু ভেবে দেখুন, তুরস্ক এতদিন ধরে পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালানোর চেষ্টা করেছে, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে জ্ঞান দিয়েছে, আর ভারত কোনো চিৎকার চেঁচামেচি না করে সোজা তুরস্কের সবথেকে বড় দুর্বল জায়গায় গিয়ে আঘাত করেছে। সাইপ্রাস, যাকে তুরস্ক অর্ধেক গিলে বসে আছে, সেই সাইপ্রাসকেই ভারত ইউরোপের বুকে নিজের সবথেকে বড় সামরিক ও কৌশলগত ঘাঁটি বানাতে চলেছে। গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের সাথে মিলে ভারত এমন এক নেটওয়ার্ক অফ অ্যালায়েন্স তৈরি করেছে, যার ফলে তুরস্ক এখন নিজের ঘরেই অবরুদ্ধ। এটা শুধু একটা ডিপ্লোম্যাটিক স্ট্রাইক নয়, এটা এরদোগানের সাম্রাজ্যের কফিনে ভারতের প্রথম পেরেক। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, তাই না? এই অপারেশন সিঁদুর বিষয়টা আসলে কি? যার নাম শুনে তুরস্কের মিডিয়া থেকে শুরু করে এরদোগান সরকারের রাতের ঘুম উড়ে গেছে। বন্ধুরা, গল্পটা একটা ডার্ক থ্রিলারের চেয়ে কোনো
কোনো অংশে কম নয়। গত কয়েক বছরে পাকিস্তান এবং তুরস্কের মধ্যে এক অশুভ আঁতাত তৈরি হয়েছিল। তুরস্ক তাদের ড্রোন এবং আধুনিক সমরাস্ত্র দিয়ে পাকিস্তানকে শক্তিশালী করবার চেষ্টা করেছিল, যাতে ভারত চাপে থাকে। পাকিস্তান তুরস্কের থেকে পাওয়া সেই ইকুইপমেন্ট নিয়ে বেশ আস্ফালন শুরু করেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল ভারতের নাম নিউ ইন্ডিয়া। ভারত অপারেশন সিঁদুরে এমন এক কড়া জবাব দেয় যে তুরস্কের অহংকার এবং তাদের তথাকথিত অ্যাডভান্সড টেকনোলজি আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে যায়। তুরস্কের ইকুইপমেন্টগুলো ভারতের টেকনোলজির সামনে রীতিমতো খেলনায় পরিণত হয়েছিল। আর গ্লোবাল জিওপলিটিক্সের মঞ্চে সাইপ্রাস এই পুরো বিষয়টা খুব ভালোভাবে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য করেছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট যখন ভারতে এলেন তখন তিনি কোনো সাধারণ সাহায্য চাননি। তিনি ভারতের চোখে চোখ রেখে সোজা কথায় বলেছেন, যে অস্ত্র দিয়ে আপনারা অপারেশন সিঁদুরে তুরস্কের টেকনোলজিকে ধ্বংস করেছেন, আমাদের ঠিক ওই প্রুভেন অস্ত্রগুলোই চাই। সাইপ্রাসের এই শপিং লিস্টের একেবারে 1 নম্বরে জ্বলজ্বল করছে ভারতের ব্রহ্মোস মিসাইল, অর্থাৎ এটা একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। কেন ব্রহ্মোস? এর কারণ একটু লজিক্যালি বুঝুন। সাইপ্রাস হলো ভূমধ্যসাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। তাদের মূল সমস্যা এবং সবথেকে বড় দুর্বলতা হলো তাদের উপকূলীয় নিরাপত্তা, অর্থাৎ কোস্টাল সিকিউরিটি। তুরস্ক প্রায়শই তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে সাইপ্রাসকে ভয় দেখায়, তাদের জলসীমায় ঢুকে তেল গ্যাস খোঁজার নামে দাদাগিরি করে। কিন্তু একবার ভাবুন, ব্রহ্মোসের মতো বিশ্বের সবথেকে দ্রুতগামী অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যদি সাইপ্রাসের উপকূলে মোতায়েন হয়ে যায়, তাহলে কি হবে? ব্রহ্মোসের গতি হলো ম্যাক 2.8, অর্থাৎ শব্দের চেয়েও প্রায় 3 গুণ বেশি। তুরস্কের কোনো ফ্রিগেট বা ডেস্ট্রয়ার যদি সাইপ্রাসের দিকে চোখ তুলেও তাকায়, তবে তুরস্কের নৌবাহিনীর ক্যাপ্টেন চোখের পাতা ফেলবার আগেই ব্রহ্মোস সেই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলায় পাঠিয়ে দেবে। ব্রহ্মোস সাইপ্রাসের মাটিতে পা রাখা মানেই তুরস্কের নৌ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক পোঁতা। ব্রহ্মোসের পাশাপাশি সাইপ্রাস চেয়েছে ভারতের তৈরি ডেডলি নাগাত্রা 1 কামিকেজ ড্রোন। অপারেশন সিঁদুরে এই ড্রোনটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল। খোদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ড্রোনের সাফল্যের কথাও উল্লেখ করেছেন। এই কামিকাজে বা সুইসাইড ড্রোন বিশেষত কি জানেন? এটি আকাশে নিঃশব্দে চক্কর কাটতে পারে এবং শত্রুর রাডার বা ডিফেন্স সিস্টেম খুঁজে পেলেই মাত্র 2 মিটারের পিন পয়েন্ট অ্যাকুরেসিতে গিয়ে সোজা আছড়ে পড়তে পারে। শত্রুর বাঁচার কোনো সুযোগ থাকে না। এর পাশাপাশি স্কাই স্ট্রাইকার ড্রোনের প্রতিও সাইপ্রাস গভীরভাবে আগ্রহ দেখিয়েছেন। ইউরোপিয়ান মার্কেটে ভারতের গ্রাউন্ড ব্রেকিং এন্ট্রি, অর্থাৎ 2026 থেকে 2031 সাল পর্যন্ত ভারত ও সাইপ্রাস যে ডিফেন্স কোঅপারেশন রোডম্যাপ তৈরি করেছে, তা শুধু তুরস্কের জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটা বড় বার্তা। এই চুক্তির মাধ্যমে ইতিহাসে এই প্রথমবার ভারতের কোনো হাই অ্যান্ড ওয়েপন সিস্টেম ইউরোপিয়ান মার্কেট গ্রাউন্ডে এন্ট্রি নিতে চলেছে। যে ভারত একসময় বিশ্বের সবথেকে বড় অস্ত্র আমদানকারক দেশ ছিল, সেই ভারত আজ ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ইউরোপেরই আরেক দেশকে রক্ষা করবার জন্য নিজেদের তৈরি ব্রহ্মাস্ত্র এক্সপোর্ট করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাইপ্রাসের উপকূলে যদি ভারতের ব্রহ্মোস অ্যান্টিশিপ মিসাইল সত্যিই মোতায়েন হয়, তবে কি তুরস্কের যুদ্ধজাহাজগুলো আর সাইপ্রাস বা গ্রিসকে ব্ল্যাকমেল করবার সাহস পাবে? নাকি তুরস্কের ব্লু হোমল্যান্ড বা মেভি ভাতান ডকড্রিনে ভূমধ্যসাগরের সলিল সমাধি লাভ করবে? আপনাদের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্টের অপেক্ষায় রইলাম। তুরস্কের ব্লু হোমল্যান্ড বা মাভি ডকড্রিন, এবার আপনাদের একটু গভীরে নিয়ে যাই। বিশ্লেষণটা একটু ফ্যাক্ট বেসড করা যাক। তুরস্ক আসলে কি চাইছে? কেন তারা এত ছটপট করছে? বন্ধুরা, এখানে আসল খেলাটা হলো এনার্জি বা জ্বালানির। তুরস্ক নিজেদের এমন এক জায়গায় বসাতে চায় যাতে পুরো ইউরোপের জ্বালানির কন্ট্রোল তাদের হাতে থাকে এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নকে ব্ল্যাকমেল করতে পারে। এরদোগান একটা ডাকট্রিন এনেছেন যার নাম হলো ব্লু হোমল্যান্ড বা মাভি ভাটান। জুন 2026-এর তুরস্ক একটি নতুন মেরিটাইম আইন পাশ করতে চলেছে। এই আইনের মাধ্যমে তারা গ্রিস এবং সাইপ্রাসের এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে নিজেদের বলে দাবি করছে, অর্থাৎ অন্যের জলসীমায় ঢুকে তেল বা গ্যাস লুট করবার প্ল্যান। গ্রিসের আইল্যান্ডগুলোর চারপাশের জোনও তারা নিজেদের বলে দাবি করছে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। তাহলে ইউরোপ বা বাকি বিশ্ব কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। তুরস্ককে বাইপাস করবার জন্য গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েল মিলে তৈরি করছে এক মেগা প্রজেক্ট, ইস্টমেড গ্যাস পাইপলাইন।
অর্থাৎ ইসরায়েল এবং সাইপ্রাসের বিশাল গ্যাস ফিল্ড থেকে গ্যাস তুলে তা গ্রিস হয়ে সোজা ইউরোপে পাঠানো হবে। এই যে আন্ডারসি পাইপলাইনের ক্যাপাসিটি হবে প্রায় 32 বিলিয়ন কিউবিক মিটার প্রতি বছর। আর সবথেকে বড় কথা হলো এই পাইপলাইন তুরস্কের সীমানার বাইরে দিয়ে যাবে, ফলে তুরস্ক ইউরোপকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। তুরস্ক বলছে আমাদের ব্লু হোমল্যান্ড দিয়ে পাইপলাইন গেলে আমরা তা হতে দেব না, কিন্তু এবার আর তুরস্কের দাদাগিরি চলবে না। আপনারা কি বুঝতে পারছেন গ্লোবাল দাবা খেলায় ভারতের চালটা কতটা নিখুঁত? একদিকে তুরস্ক পাকিস্তানের সাথে মিলে ইসলামিক ন্যাটো বানানোর চেষ্টা করছে, ভারতকে কাশ্মীরে জ্ঞান দিচ্ছে, আর ভারত কোনো আওয়াজ না করে সোজা তুরস্কের ঘরের কাছে গিয়ে সাইপ্রাস, গ্রিস এবং ইসরায়েলের সাথে একটি শক্তিশালী রিজিওনাল ব্লক তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ এই প্রোগ্রামে ভারতীয় অস্ত্র কোম্পানিগুলোর ঢোকার রাস্তাও তৈরি করে দিচ্ছে সাইপ্রাস। ভারত এখন আজ শুধু ডিফেন্সিভ নয়, ভারত এখন অফেন্সিভও। আমরা এখন শত্রুর ঘাঁটিতে ঢুকে তার চারদিক থেকে তাকে অবরুদ্ধ করছি। আপনাদের কি মনে হয় ভারত কি তুরস্ককে সাইপ্রাস এবং গ্রিসের মাধ্যমে একদম সঠিক ও যোগ্য জবাব দিচ্ছে? ভারতের ব্রহ্মোস মিসাইল ইস্টার্ন ভূমধ্যসাগরে মোতায়েন হলে কি তুরস্কের ব্ল্যাকমেলিং চিরতরে বন্ধ হবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। শেষ কথায় আসি, তুরস্ক এতদিন ধরে ভারতের সহনশীলতাকে দুর্বল ভেবেছে। তারা ভেবেছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বিরক্ত করলে ভারত বড়জোর একটা কড়া স্টেটমেন্ট দেবে, কিন্তু আজকের ভারত নতুন ভারত। ভারত ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর কোনো পুরনো নিয়মে বাঁধা নয়। সাইপ্রাস আর গ্রিসের পাশে ভারতের এই আগ্রাসী অবস্থান শুধু একটা ডিপ্লোম্যাটিক মুভ নয়, এটা এরদোগানের সাম্রাজ্যবাদী স্বপ্নের কফিনে শেষ পেরেক। যে যেমন তার সাথে তেমন, এটাই এখন ভারতের নতুন ফরেন পলিসি। তুরস্কের মিডিয়ার প্যানিক তো সবে শুরু। আগামী দিনে ইস্টার্ন ভূমধ্যসাগরে সাইপ্রাসের মাটিতে যখন ভারতের ব্রহ্মোস আর নাগাত্র ড্রোন পজিশন নেবে, তখন এরদোগানের ব্লু হোমল্যান্ড স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এই কথাটি যদি আপনাদের অ্যানালিটিক্যাল এবং ইনফরমেটিভ মনে হয়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। আগামী দিনে আরও এমন জিওপলিটিক্যাল মাস্টার ক্লাস নিয়ে হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম।